প্রিয় প্রণয়িনী সিজন 2 পর্ব সংখ্যা 5। লেখনীতে নুসরাত জান্নাত। বাড়ির বাহিরে ভয়ঙ্কর রকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। গত আধ ঘন্টা যাবৎ ইসরাত এই চিৎকার, গালি, বিকট শব্দ শুনতে শুনতে তার কান ব্যথা লেগে গেছে। তাই আর সহ্য করতে না পেরে সোফার ওপর রাখা কুশন দিয়ে দোকান চেপে ধরে মাথা নিচু করে বসে আছে। নাজনীন বেগম চিন্তিত মুখে উঠে আসেন সোফার ওপর থেকে। তিনি একবার রাগে লাল হয়ে নুসরাতের মুখে দেখেন, একবার বাহিরের দিকে তাকাচ্ছেন। নুসরাত আর সহ্য করতে না পারলেও বাহিরে এবার হাঙ্গামা। লাফ মেরে বসা থেকে উঠে দাঁড়ায়। নিজের ওপর ওভারসাইজ টি শার্টে ভাঁজ হওয়া জায়গাটা টেনে নিয়ে বাহিরের দিকে পা বাড়িয়ে পিছন থেকে হাতে টান অনুভব করলো। এক মুহূর্ত ঝুঁকে এসে বুঝে ফেললো কে হাত ধরেছে। অলস ভঙ্গিতে পিছে তাকিয়ে নাজনীন বেগমকে রাগী চোখ মুখ দেখে অক্ষিপটর ভাসল। এক আঙ্গুল তুলে নাজনীন বেগম নুসরাতকে শাসিয়ে বলেন, সাবধান, এক পা বাইরে যেতে পারবি না, বলে রাখলাম। তোর বাপ ওইখানে আছে, সেজ ভাই, ছোট ভাই আছে, সব সামলে নিবে। তুই চুপচাপ এখানে বস, না হলে আজ আমার জুতার বাড়ি থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। নুসরাত নাজনীন বেগমের কথা খেপলো না, চুপচাপ গিয়ে সোফার উপর বসলো এক পা তুলে। ইসরাত এখনো কপাল ভাঁজ করে বসে আছে মেঝেতে। নাজনীন বেগম অন্যমনস্ক হয়ে নুসরাতকে সেদিকে একবার দেখলো, তারপর সোফা থেকে লাফ মেরে উঠে এমে ভুদর দিয়ে বাইরে গেল। নাজনীন বেগম পিছন থেকে কিছু বলতে নেবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নুসরাত নাসির মঞ্জিলের তীর সীমানার বাহিরে। ইসরাতের দিকে বিরাস মুখে চেয়ে চিন্তিত গলায় আওড়ালো, চলে গিয়েছে আবার তোর বাপের সাথে মিলে ঝগড়া করতে। ওইখানে পুরুষরা আছে, ও যাবে কেন? বাপের মতো খবিশ হয়েছে মেয়েটা। বাপও লাই দিয়ে দিয়ে বেটা বানাইছে। যেদিন উনার মাথার ওপর উঠে দিন টানা নাচবে, সেদিন মজা বুঝবে। ইসরাত মায়ের দিকে চেয়ে মিষ্টি হাসে। দোকান থেকে কুশন নামিয়ে মেঝেতে রাখে। রিনরিনে গলায় বলে, চিন্তা করো না আব্বু। নুসরাত উল্টাপাল্টা লজিক দিয়ে মন্টু চাচাকে সামলে নিবে। আর দোষ তো মন্টু চাচার, উনি কেন আমাদের জমির ওপর বারবার নিজের সীমানা ঢুকিয়ে দেন। নাজনীন বেগম প্রলোভিত স্বরে শ্বাস ফেললেন। ইসরাতের দিকে এক পলক তাকিয়ে চোখ বুলে অবসন্ন কণ্ঠে বলল, তুই তো ওর পক্ষই টানবি, তোর বোন না। আচ্ছা, তুই একরকম হলি আর ও একরকম হলো কেন? কার মতো হয়েছে কে জানে, আল্লাহই ভালো জানে। ইসরাত হাসে। সে তো নরম গলায় বলে ওঠে, আজ একরকম বলে ও আরেক রকম। দুজন ভালো হলে তো তোমাদের মধ্যে দুশ্চিন্তা থাকতো না। তাই একটু দুষ্টুমি করার জন্য আল্লাহকে ওই রকম বানিয়েছে। আর তুমি জানোই তো ও কার মতো হয়েছে। ইসরাত কথাটি শেষ করে নাজনীন বেগমের দিকে প্রশ্নার্থ চোখে তাকায়। ইসরাতের প্রশ্নের উত্তরে নাজনীন বেগম দুপাশে মাথা নাড়ায়। ইসরাত গলায় আওড়ায়, বরাবর মতো হয়েছে। নাজনীন বেগম কপালে ভাঁজ ফেলে দ্বিধা নিয়ে জিজ্ঞেস করেন, তুই কিভাবে জানলি বরাবর মতো হয়েছে? ইসরাত ফিসফিস করে বলে, দাদি বলেছে। মা মেয়ে দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিস করে হেসে ফেলে। শিকদার বাড়ির কর্তা নিজাম শিকদার মঞ্জিলের নিজাম শিকদার আর দুই নাতি নাতনির বসবাস। রোড অ্যাক্সিডেন্টে ছেলে আর ছেলের বউ মারা যাওয়ার পর নাতি নাতনি তার কাছেই বড় হয়েছে। বড় নাতির নাম আরমান শিকদার আর ছোট নাতির নাম নাতনির নাম সৌরভী শিকদার। বর্তমানে 28 বছর বয়সী আকরামের জন্য নিজাম শিকদার পাত্রীর খোঁজ করছেন। আর ভালো পাত্রী পেলেই তিনি আকরামের গলায় হাত চেপে ধরে বিয়ে দিয়ে দিবেন সেই পাত্রীর সাথে। নিজাম শিকদার একটা মেয়ে আকরামের জন্য পছন্দ করেছে। মেয়েটা তেমন সুন্দর, তেমন লম্বা, কথা বলার ধরন ভদ্র, নম্রতার সব দিকে মেয়েটাকে তার ভালো লেগেছে। কি সুন্দর করে কথা বলে, বড়দের যখন সালাম দেয় মাথা নিচু করে, তখন মনে হয় কোনো কোকিল কুকু শব্দ করে ডাকছে। তাই নিজাম শিকদার মেয়েটাকে নাম দিয়েছে কোকিলসুরি। মেয়েটাকে তার পছন্দ হয়েছে, কিন্তু এখনো কিছুটা যাচাই বাছাই করা বাকি আছে। তাই তিনি সবসময় বুঝে শুনে স্থির রাখেন নিজের মনকে। নাসির মঞ্জিলের দিকে সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত একই টাইমে তিনি প্রতিদিনই গিয়ে বসেন নিজের বাড়ির রাস্তার দিকে হওয়ায় বারান্দার দিকে। আর সেখানে বসেই উকিঝুঁকি মারেন। তো কখনো বারান্দায়, কখনো বেতের সোফায় উঠে লাফ মারেন। আবার কখনো পাশের বাড়ির মেয়ের বারান্দায় আসলে নিজাম শিকদার লাফ মেরে দৃষ্টি আকর্ষণ করেন। তখন চোখে তার আটকে যায় মিষ্টি একটা হাসি।
আর কোকিলের স্বরে সালাম দিয়ে বলে, কেমন আছেন দাদু ভাই? এটা বলেই তার মনে একটাই প্রশ্ন ভাজে, আহ কি চমৎকার মেয়েটা, শুনলেই যেন মনটা ভরে যায়। আজও তার ব্যতিক্রম নয়। নিজাম শিকদার বারান্দায় এসে নাজহির মঞ্জিলের নজর রাখার চেষ্টা করছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ কানে ভেসে আসে এক পুরুষালী গলার কণ্ঠ। বিরক্তিতে বর্গীয় শব্দ করে বিড়বিড় করে নিজাম শিকদার, আবার ঝগড়া লাগিয়ে দিয়েছে এই মন্টুটা। এই মধ্যেই একটু শান্তির পাশে বাড়িতে নজর রাখাও যাচ্ছে না। হায় আল্লাহ, এদের মনে হয় আমার নাতনিটার বিয়ে হবে না। নিজেকে বিরক্তি চেপে বারান্দায় রাখা বেতের সোফায় গিয়ে বসলেন নিজাম শিকদার। ফ্লাক্স থেকে চা ঢেলে নিয়ে চুমুক দিতে দিতে কু কু কেসে উঠলেন। সামনের দিকে তাকাতেই চোখ রসগোল্লা হয়ে গেছে। চায়ের কাপ রেখে বিড়বিড় করে এসে গিয়েছে টর্নেডো। এর জন্যই মনে হচ্ছিল এতক্ষণ ধরে কিছু একটা নেই, কিন্তু একটা নাই। বাপরে বাপ, কি গলার আওয়াজ মাইয়ার! বাপের থেকেও জোর মারে, ধমক মারে। নিজাম শিকদার বুকের এক পাশ চেপে ধরে, সূরা ইখলাস ফাতিহা পড়ে ফুদাই বুকে। একটু পর তার হার্ট অ্যাটাকটা আল্লাহ তাআলার কাছে পিয়ারি হয়ে যায় নাকি, এটাই বেশ। বুকে ফু দিয়ে শেষ হতেই কানে আসে এক চটাস গলার আওয়াজ। কে কাকে চুপ বলেছে সেটা বোঝার জন্য বারান্দার রেলিং থেকে উকি মারছে। দেখছে মন্টু মিয়ার ছেলে সজীব এসেছে, নাক ওপরে তুলে ফেলেছে। নিজাম শিকদার চোখে মুখে ভারী বিরক্তি নিয়ে মনে মনে আওড়ালো, আসছে, এই মেয়ের হাতে মার খেতে এসেছে এখানে। ওর বাপ চাচাকে ধমক মেরে বসিয়ে রাখে সে কোন খ্যাতের মূলা সজীব। আজ নির্লভ তুই এই মেয়ের হাত খেয়ে মার খাবি, আজ তুই নির্ঘাত এই মেয়ের হাত থেকে মার খাবি। নিজাম সাহেব চিন্তার কারণে আঘাত পড়ল সজীবের বোঝানো স্বরে বলা কথায়। সজীব বলছে, নুসরাত আপনি রাগ করছেন কেন? আমি আব্বাকে বুঝে আপনাদের জায়গা থেকে সীমানা সরিয়ে দিব, দয়া করে রাগ করবে না, আপনার প্রেশার হাই হয়ে যাবে। কথাটা শেষ হতেই নুসরাত ভারী কণ্ঠে চিৎকার ভেসে আসলো। নাজিম শিকদারের কানে 2 আঙ্গুল ঢুকিয়ে চেপে ধরলেন। বিড়বিড় করে বললে, কি ভয়ঙ্কর আওয়াজ, কিভাবে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে বল এই মেয়ে, এই চুপ বল। এভাবে বললে তো তোর জঘন্য অপরাধ, কাঁপতে কাঁপতে হার্ট অ্যাটাক হয়ে মরে যাব কবে। তিনি তেজ মেরে মারবি, এই জন্যে এই মেয়েকে আমার মোটেও পছন্দ না। এরকম মেয়েকে, ছেলের মতো যার আচরণ, আর লম্বাও কেমন বাপের সমান সমান হয়ে যাচ্ছে। নিজাম শিকদার চোখ ছোট ছোট করে তাকান, নিজের কথায় শুধরে নিয়েই বলেন, না না, বাপের মতো লম্বা হয়নি এখনো, পোলা হলেও কোনোদিনও বাপেরকে পার করে ফেলতো। বাপরে, এই মেয়ে হয়েও যা করছে, ছেলে হলে না জানি কি করত। নিজাম শিকদার আর ভাবতে পারছে না। পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করেছে, ভিডিও করার জন্য, হেলালের জন্য পাঠাবে, মেয়েটার কীর্তি দেখাবে, সেও দেখুক তার বাড়ির মেয়ে কি লেভেলের ডেঞ্জারাস। নিজেকে একবার ভাববা দিয়ে নিজাম শিকদার কিছু সময় মোবাইলটাকে অন করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ঝগড়ার ভিডিও করলেন বারান্দায় দাঁড়িয়ে। অতঃপর এইচডি ব্যবহার করে ভিডিওটা হেলাল সাহেবের নাম্বারে সেন্ড করলেন। ঠোঁটের চোখা করে মারামারি জায়গায় তাকিয়ে হিহি করে হাসলেন। বুঝতে পারলেন কে আসলে ঝগড়ায় জিতেছে, তিনি জানেন কে জিতবে। ওই একটা আগ্রহ আর কি। নিজাম শিকদার দেখলেন বাপ মেয়ে হাসি হাসি মুখ করে উল্টো পথে যাচ্ছে। এখন আর কি হবে, বাপ মেয়ে রেস্টুরেন্টে ঢুকে নিজেদের জেতার আনন্দে আনন্দ উল্লাস করবে। যত সত্য পাগলের পাগলামি। এই নাসিরটা এই পাগল মেয়ের সাথে থেকে থেকে ওর মধ্যে পাগল হয়ে যাচ্ছে। কেউ ঝগড়া জেতার আনন্দে রেস্টুরেন্টে খাবার খেতে যায়, হায়। নিজাম শিকদার দীর্ঘশ্বাস ফেলে সামনের বাড়ির বারান্দার দিকেই নজর রাখতে শুরু করলেন। এত ঝগড়া হয়ে গেল, ওই ভদ্র মেয়েটা নড়াচড়া একটা শব্দ পাওয়া গেল না। মেয়েটা আসলে মায়ের মতোই ভদ্র। হেলাল সাহেব সেন্টার টেবিলের থেকে নিজের চিকন লেন্সের চশমাটা পড়তে পড়তে ডাক দিলেন, এই আরশ, এদিকে আসো, দেখে যাও নিজাম চাচা কি দিয়েছে। আরশ অনীহা নিয়ে বন্ধ দরজা বাহির থেকে তাকালো, বিরক্তির চোখে ঠোঁট করে শ্বাস ছাড়লো। অলস ভঙ্গিতে বিছানা থেকে উঠে দাঁড়াতেই ভেসে এলো পুরুষালী চওড়া কাত বিশিষ্ট শরীর। আরশ হাত উপরে তুলে হাতের মোটা মোটা মাসলসগুলো বের হয়ে আসলো। উদাম হয়ে টি শার্ট শরীরে জড়িয়ে নিয়ে ধীর পায়ে এসে ড্রয়িং রুমের দিকে বাবার ডাকে সাড়া দিল। বাহিরে বেরিয়ে আসতেই হেলাল সাহেব চিকন লেন্সে চশমা নাড়িয়ে ঘুরিয়ে চোখে পড়ে নেয়। জিজ্ঞেস করে, এত লেট করলে কেন? আরশ কপাল কুঁচকে জিজ্ঞেস করে,
কোথায় এত লেট করলাম? বেশি হলে 2 মিনিট পর ড্রয়িং রুমে আসতে, তাই তো? এটা আবার লেট বলে? অবচ্ছন্ন চোখে হেলাল সাহেবের দিকে তাকালেন, ভুল স্বীকার করে রাশভারী গলায় বলল, আমি সরি পাপ্পা। হেলাল সাহেব হাত নিজের দিকে পাশ করিয়ে দেন, বসার জন্য বলে। আরশ দাপটি একটার সাথে আরেকটা চেপে ধরে বিরক্তি লুকে বসতে চায়। সে জানে এখন কি হবে। তাকে পাশে বসিয়ে রেখে একের পর এক বলবে হেলাল সাহেব তার বন্ধু বান্ধব কি ফটো ভিডিও পাঠিয়েছে তাই দেখাবে। অত্যাধিক বিরক্তি চেপে যায় নিজের গম্ভীর্য মুখের আড়ালে। সোফার পিছনের দিকে ভার দিয়ে চোখ এক হাতে রেখে শুয়ে পড়ে। হেলাল সাহেব আরশের দিকে তাকিয়ে নাক কুঁচকে চোখ ফিরিয়ে আসছে। রাখতে জাইনের সাথে চোখাচোখি হয়। জাইন পানি নিতে এসেছে কিচেনে। বাবার হাতে মোবাইল নিয়ে বসে থাকতে দেখে পা টিপে টিপে পালাতে চাইছিল, তার আগেই চোখে চোখ পড়ে গেল। গম্ভীর করে রাখা মুখটা টেনে হাসি আনলো। হাসিটা বড়ই নিরর্থক লাগলো। বোকার মতো হাসতে দেখে হেলাল সাহেব ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলো, এরকম বোকার মতো হাসছো কেন? জাইন দুই পাশে মাথা নাড়িয়ে মৃদু কণ্ঠে বলল, জি কিছু না। হেলাল সাহেব ক্ষীণ চোখে জাইনের দিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন, এদিকে আসো। জাইনের মুখে রং উল্টে গেল। পাংশুটে মুখ বানিয়ে বিড়বিড় করে যার ভয় পেয়েছিল তাই হলো, আল্লাহ এইবারের মতো বাঁচিয়ে নাও, 2 রাকাত নফল নামাজ আদায় করব। বিরস মুখে এগিয়ে এসে সামনের দিকে সেন্টার টেবিলে পানির বোতল রেখে হেলাল সাহেবের পাশে বসে। হেলাল সাহেব হোয়াটসঅ্যাপে ঢুকে নিজাম চাচা লেখা জায়গায় টাচ করে। গলায় আওয়াজ মৃদু রেখে নিজেকে বলে, চাচা আবার কি পাঠাইলো? ইনবক্সে একটা ভিডিও দেখে জাইনের দিকে ফোন বাড়িয়ে দেয়। জাইন কাকে কি করতে হবে সে বাড়িয়ে দেওয়া ফোনটা হাতে নিয়ে ভিডিও ডাউনলোড করে। তারপর স্পিন চোখে বারবার দিকে চেয়ে বলে, এসে গিয়েছে। হেলাল সাহেব ঝাঁঝ মিশিয়ে কণ্ঠে বলে, এসে গিয়েছে যখন তাহলে বাজাচ্ছ না কেন? আমার মুখ দেখতে বসে আছো? জাইন কথা না বাড়িয়ে ভিডিও প্লে করে হেলাল সাহেবের দিকে বাড়িয়ে দেয়। নাসির সাহেব, সোহেদ সাহেব আর একটা মেয়ে। জাইন চোখে ছোট ছোট করে তাকিয়ে আছে, চেনার চেষ্টা করে কারা এরা। তখন এখানে ভেসে আছে বজ্রকণ্ঠে বলা কথা, সজীবের বাচ্চা তুই চুপ থাক। তোর বাপ এতদিন ধরে আমাদের জায়গা থেকে সীমানা বাড়াইছে, তাহলে এখন তুই সরাবি না কেন বল? এত কিছু সরানোর কথা বলতাছিলি কেন? তুই আর তোর বাপ দুইটা আমার হাতে ধুলাই খাবি। আব্বা আসেন, ভয় পাবেন না, আসেন, আমি আসি তো, 2 জন মিলা ওদের একদম ঠিক করে দিব। জাইন এবার হেলাল সাহেবের দিকে তাকায়, আরেকবার ফোনের দিকে। ফোনের লাউড স্পিকারের জন্য আরশের চোখ থেকে কাঁচা ঘুম পালিয়েছে। মাথা বাড়িয়ে দেখতে নিবে হেলাল সাহেবের ফোন লুকিয়ে ফেলতে হাতের নিচে। আরশ ভরকে গেল। হেলাল সাহেব মোবাইলটা লুকানো দেখে ভুরু কুচকে কিঞ্চিত গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ভাইয়া? বাবা কি লুকালো? জাইন কিছু বলতে যাবে, হেলাল সাহেব মুখ চেপে ধরলো 2 হাতে, চোখের ইশারা করে না বলল। কোনো কিছু না বলতে জাইন হেলাল সাহেবের কথা না ফেলে 2 কাঁধ তুলে না সম্মতি দিল। আমি জানি কি? আরশ কপালে 1 হাত তুলে পুরুষালী ভুরু কণ্ঠে বলল, কারোর গলার আওয়াজ শুনতে পেলাম, মনে হয় মনের ভুল। হেলাল সাহেব আরশের দিকে চোরা চোখে তাকিয়ে থেকে মিশিমিশি রাগী কণ্ঠে বললেন, এই আরশ, তুমি তোমার রুমে যাও, আর জাইন কিছু বিশেষ আলোচনা আছে, তুমি থাকো। আরশ কপাল গাঢ় ভাঁজ ফেলে তাকিয়ে দুজনের দিকে। সে যতটুকু জানে পাপ্পার সাথে ভাইয়ের সম্পর্ক এত ভালো না, তাহলে তাদের আবার কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা থাকতে পারে? নিজের অতর্কিত চিন্তা একপাশে ফেলে আরশ উঠে দাঁড়ায়। ম্যাচ করতে থাকা শরীরটা 2 হাতে তুলে শরীর আড়মোড়া ভাঙে, কান খাড়া করে ধীর পায়ে এগিয়ে যায়। তখন কানে ফিসফিস করে বাবার বলা কথা আসে, ভাইয়ের কণ্ঠ। জাইন নিচু স্বরে জিজ্ঞেস করে, ওই মেয়েটাকে? হেলাল সাহেব তার থেকে আরো নিচু শুরু করে বলে, তোমার চাচার ছোট মেয়ে। জাইন মাথা নাড়ায়। আরশ গলা খাকারি দিয়ে হেলাল সাহেব কেঁপে ওঠেন। ভারকোনা চোখে সামনের দিকে এক পলক চাইতেই গলা পরিষ্কার বলে, মেয়ের গলার স্বর কি বিশ্রী পাপ্পা।
মেয়ের গলা নাকি বাজ পাখির গলা আমি ঠিক বুঝতে পারছি না। ছ্যা, কি বিশ্রী। হেলাল সাহেব হেয়ে করে হাসলেন, মাথা নাড়িয়ে ভরকে চাওয়া চেহারার দিকে এলো মোলায়েম কণ্ঠে বললেন, ঠিক, একদম ঠিক। মেয়ের গলা একেবারে কোমল হওয়া উচিত। এই মেয়ের গলা নয় তো যেন ফাটা বাঁশ। টুংটাং নোটিফিকেশন আসা শব্দে ঘুম তলিয়ে থাকা নুসরাতের ঘুমটা কিছুটা হালকা হলো। আসলে ঘুমটা নোটিফিকেশন আসার শব্দে ভাঙেনি, ইসরাতে লাথি খেয়ে ভেঙেছে। ঘুম ঘুম চোখে খুলে ইসরাত তাকিয়ে আবারও চোখ বুজে নেয়। নুসরাত নতুন উদ্যমে ঘুমানোর প্রয়াস শুরু করে। চোখ লেগে আসতে কর্কশ গলায় কেউ তাকে উঠে বলল, একটি গান। খা খা। নুসরাত ইসরাতের পায়ের সাথে মুখ রেখে ইংরেজিতে ডাক রোমান্স পড়ছিল। টিয়ার্স অফ রেড পড়ছিল। প্রথম চ্যাপ্টার শেষ হতেই ছিল, তখন তার মনোযোগ বিঘ্ন ঘটে এই অসভ্য গানে। কি একটা গান, কি অদ্ভুত শুনতে। শুনেই তো গা রিমরিম করে উঠছে। পরবর্তীটুকু বাজার আগে ইসরাত হাত বাড়িয়ে ফোনটা সাউন্ড অফ করে দেয়। বড় বড় চোখ করে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এটা চেঞ্জ করিসনি কেন? নুসরাত এক চোখ খুলে অবাক চোখে হাসে। ইসরাতের কথার উত্তর না দিয়ে ঠোঁটে টিপে কোনো রকমে প্রশ্ন করে, নোবেল পড়তেছিস? কিরকম? ইসরাত কপাল কুঁচকায় সামান্য। সবসময় শান্ত থাকা ইসরাত কথা এবার একটু বিরক্তি প্রবল নিয়েই বলে, তোকে জিজ্ঞেস করেছি আর তুই আমাকে কি জিজ্ঞেস করছিস? নুসরাত একগাল ফুলিয়ে হাসে, আরাম করে শুয়ে চোখ বন্ধ করে বলে, গানের রিলিক্সটা না? নুসরাত ইসরাতকে একটি প্রশ্নের বিপরীতে আরও একটি প্রশ্ন করতে দেখে শব্দ করে শ্বাস ফেলে, আর কথা না বাড়িয়ে উল্টো মুখে ফিরে নোবেলের বাকি অংশ পড়া শুরু করে। নুসরাত পিছন থেকে উকি দিয়ে ইসরাতকে জিজ্ঞেস করে, ওই নোবেলের মেন ক্যারেক্টারগুলোর নাম কি? ইসরাত বইয়ের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থাকে, হু বলে ওঠে, কোনো কথার উত্তর দেয় না। নুসরাত তর্জনী আঙ্গুল দিয়ে ইসরাতের পিঠের ওপর ধাক্কা দিয়ে বলে, বল না, মেল ক্যারেক্টার নেম কি আর ফিমেল ক্যারেক্টার? ইসরাত বইয়ের দিকে তাকিয়ে দৃষ্টি স্থির রেখে নিচু গলায় প্রশ্নের উত্তর দেয়, ফিমেল ক্যারেক্টারের নেম স্টেস। নুসরাত টু শব্দ করতে যাবে, ইসরাতের নিষেধ বাণী দিয়ে বলে, আর একটা শব্দ নয়, আমাকে পড়তে দে। মেল ক্যারেক্টারের নাম এখনো হদিস খুঁজে পাইনি। নুসরাত চোখ উল্টে নেয়, পিছন ফিরে মোবাইলে সাউন্ড অন করে আবার একটা গান, সেই গান। খা খা। ইসরাত চোখ রাঙিয়ে তাকাতেই নুসরাত দুহাত তুলে সাউন্ডার করার জন্য ভঙ্গি করে, কিন্তু ফোন পিক করার আগেই বাঁচতে বাঁচতে সেটা কেটে যায়। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ে যেমন অদ্ভুত, তার নিয়মও তেমন অদ্ভুত। কেউ কল দিলে প্রথমবারে পিক করে না, এতে নাকি কল করা ব্যক্তির ভাব বেড়ে যায়। কুল সাজার জন্য দ্বিতীয়বার পিক করবে। হ্যাঁ, দ্বিতীয়বার কল আসায় প্রথম রিং হতেই কলটা পিক করে নুসরাত। ফোন কানে লাগিয়ে বলে, অপর পাশের ব্যক্তি ফটফট গলায় জানায়, আরে বোন, তুই হু করতেছস? এদিকে তোর আশিক মজনুর বিয়ে হয়ে যাচ্ছে। নুসরাত তঞ্জনী আঙ্গুলে সাহায্যে ভুরু চুলকায়। সাদিয়ার কথার কোনো মনোযোগ না দিয়ে নিজের নেলের দিকে মনোযোগ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আবার বলে ওঠে, সাদিয়া ওপাশ থেকে দুকাত উঁচায়। সে কাকে কল দিয়েছে জানার জন্য। তার বিএফের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ সে তার কোনো হুদিসই নেই। সাদিয়া দাঁত কর্মর করে বলে, এই, তোর বিএফের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই হু করছিস? নুসরাত অবাক হওয়ার ভান ধরে। আজ মনে মৃদু চিৎকার দিয়ে বিস্ময় প্রকাশ করে, কিছুটা দুঃখ কণ্ঠে বলে, দেখেছিস, আমায় দাওয়াতও দেয়নি। কি বজ্জাত, দাওয়াত দিলে কি আমি যেতাম? সাদিয়া মুখের বিকৃতি ঘটিয়ে তাকিয়ে রয় ফোনের দিকে। নুসরাত অবাক করে দিয়ে বলে, এখন দাওয়াত দেয়নি? তাহলে ওর বিয়েতে কি আমার তো যেতেই হবে। দাওয়াত দিলে ভেবে দেখতাম, কিন্তু যেহেতু দেয়নি তাই আমি এখন যাবই। কি বলিস তুই? গিয়ে একটা সারপ্রাইজ দিব নাকি? সাদিয়ার কিছু বলার সুযোগ না দিয়ে মুখের ওপর ফোনটা কেটে দিল। মোবাইল ঢিল মেরে বিছানায় রাখতে রাখতে ইসরাতের দিকে তাকায়। ইসরাত চিন্তিত মুখে বসে থাকতে দেখে বিদ্রুপ গলায় জিজ্ঞেস করে, তোর আবার কি হয়েছে? তুই কি বিয়েতে যাবি ওই ছেলেটার? আর তোদের ব্রেকআপই বা হলো কবে? আমি তো জানলাম না। নুসরাত অবজ্ঞার দৃষ্টিতে ইসরাতের দিকে তাকিয়ে থাকে, হেলাই করে বলে, তোর এটা কোনো এমন বিষয় না যে তোকে জানাতেই হবে। আর বেশি কথা বলছিস। আমি আবিরের বিয়েতেও তুই আমার সাথেই যাচ্ছিস, রেডি থাকিস। গ্র্যান্ড মুস্তফা হোটেলে অবিলারের সপ্তম তলায় এলিভেটেড ঠিক করে সামনে দাঁড়িয়ে আছে ইরহাম।
আর ইসরাত কিছুক্ষণ আগে ইরহামের সাথে কথা বলায় ইসরাত এখনো শক থেকে বের হতে পারছে না বেচারি। হতবিম্বল চেহারার সামনের দিকে স্থির রেখে আবারও জিজ্ঞেস করে, কি বললি, আবার বল। ইসরাতের প্রশ্ন ইরহাম উত্তেজিত হয়, পা দিয়ে মেঝেতে আঘাত করে বলে, আরে আপু, বুঝো না কেন, আমাদের সৈয়দ চান্সে এর ম্যানেজার এই বেটা। ইসরাত মাছের মতো হাঁ করে আছে। আর কতটা ধাক্কা খাবে এই ছোট্ট জীবনে। নিজেকে সামলে দুজন হেলে ভেন্যুতে প্রবেশ করে। বিনা দাওয়াতে আসায় মুখ লুকিয়ে হাঁটতে গিয়ে দুজনেই ধাক্কা লাগিয়ে আবিরের সাথে। সেদিকে না তাকিয়েই তারা সরি বলে পালাতে চায়। তার আগে আবির বলে ওঠে, হোয়াট এ সারপ্রাইজ, ছোট স্যার, আপনি এখানে। আবিরের গলার আওয়াজ শুনতে পেয়ে ইরহামের মুখে অন্ধকার নেমে আসে। ক্ষীণ হাসার চেষ্টা করে কথাটা না শোনার ভান করে। আবিরকে বলে, ছোট স্যার, বড় স্যার তো বললেই, আপনারা আসছেন না? ইরহাম আতর্কিত হয়ে হাহা করে হেসে ওঠে। ভেতরে ভেতরে বিরক্তিতে ফেটে পড়ে। নিজের সাথে লড়াই করে হাত টেনে এনে আবিরের পিঠে চাপড় মেরে উত্তর দেয়, সারপ্রাইজ কেমন লাগলো মিস্টার আবির? আবির সৌজন্যমূলক রক্ষার্থে হাসে। ইরহাম ইসরাতের দিকে আঙ্গুল তুলে তাক করে মিটমিট করে, মাই সিস্টার, মেজ বাবার বড় মেয়ে। আবির মাথা ঝুঁকিয়ে সালাম করে। ইসরাত সালামের উত্তর দিয়ে ঈর্ষদ হাসে। আবির সৌজন্যমূলক কথা বলে চলে যেতেই ইরহাম হু হা করে হেসে ওঠে। ইসরাত ইরহামের আচরণে অবাক হয়। মৃদু গলায় জিজ্ঞেস করে, হয়েছে কি? ইরহাম হাসির তোড়ে ঢলে পড়ে ইসরাতের গায়ে। ইসরাত ইরহামের গায়ে হালকা করে থাপড় মেরে চোখ রাঙিয়ে কিরমির স্বরে বলে, এমন আচরণের মানে কি ইরহাম? দাঁড়াও আপু, বলছি। কথা শেষ করে ঠোঁট টিপে হাসি থামানোর চেষ্টা। তারপর বলে, বি সিরিয়াসলি আপু, ধরো নুসরাতের সাথে এই বেটার সব ঠিক থাকতো, আর এই বেটার সাথে নুসরাতের বিয়ে হতো, তাহলে তুমি আজ বড় আপু হতে, ম্যাডাম হতে না। হা হা। ইসরাত ইরহামের এত হাসির অর্থ খুঁজে পায় না। চোখ উল্টে বলে, হা হা করতে আছিস? একদম দম বন্ধ করে দিব। কি এমন হাসির কথা বললি যে হেসে মরে যাচ্ছিস? আর আমার তো হাসি পাচ্ছে না। ইসরাতের কথায় ইরহামের মুখ কালো বর্ণ ধারণ করলো। মুখ ফুলিয়ে আর চোখে ইসরাতের দিকে তাকালো। ইসরাত পাত্তা না দিয়ে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ল। মাইক হাতে নুসরাত স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখে আবিরের শ্বাস আটকে যায়। 0.01 হর্স গতিতে অন্তরাত্মা কেঁপে চলেছে। এখানে আসলে কিভাবে এত প্রশ্ন তার ভিড়ে নাড়া দিয়ে উঠল। ভয় আর দ্বিধা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে সামনে। পর মুহূর্তে আবিরের মনে হয়, এই কদিনে নুসরাতকে নিয়ে এত ভেবেছে যে এখনো নিজের চোখের সামনে নুসরাতের প্রতিবিম্বই ভাবছে। নিজের চোখে ভুল মনে করে চোখ টলমটল করে বন্ধ করে নেয় আবির। কৃতকাল পর আবির চোখ খোলে। না, এটা তার মনের ভুল নয়, আর এটা তার চোখেরও ভুল নয়। নুসরাত ঠিকই হাতে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার জায়গায়, আর একের পর এক কথা বলেই চলেছে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসে, আর আবিরের কাছে দুর্বোধ্যি লাগে। নুসরাত আবার হাস্যজ্জ্বল চেহারাটাই একটু হাসে, এমনকি মাইকটা হাতে নিয়ে চেক করছিল। আসলে কি জানেন আপনারা, আমার লুকানো জিনিসের প্রতি কৌতূহল অনেক বেশি। তো যা বলছিলাম, আমার একমাত্র বয়ফ্রেন্ডের বিয়ে করে নিচ্ছে আর সে আমায় দাওয়াতও দিল না। নুসরাত মুখ দিয়ে চুকচুক আকারে শব্দ করে, যেন সে প্রচুর ব্যথিত। আবিরের এমন কাজে দাওয়াত দিল না তো কি হয়েছে? দাওয়াতবিহীন আমি নিজেই চলে এসেছি, আর আমার সাথে আমার বোন ও ভাইয়াকেও নিয়ে আসতে ভুলি নাই মেহমান হিসেবে। নুসরাতের কথা শেষ হতে একটা গুঞ্জন শুরু হলো পুরো হলে। সবাই একে অন্যের সাথে কানাঘুষা করতে শুরু করেছে। এখনকার যুগের ছেলেমেয়েরা এমন নির্লজ্জ আর বেহায়া হয়। কিরকম গলা ফাটিয়ে সে বলছে তার বয়ফ্রেন্ড বিয়ে করছে। আরে কাম ডাউন আন্টস। আমার বয়ফ্রেন্ড বলে বোঝাতে চাচ্ছি ছেলে বন্ধু। তো যা বলছিলাম, একে তো বিয়ের দাওয়াত দেয়নি আমাকে আবির, বিনামূল্যায় মেহমান হয়ে এসেছি, তার ওপর এখানে আসার পর থেকে অপমানের পর অপমান হচ্ছি। গত 8 ঘন্টা যাবৎ আপনাদের ক্যামেরাম্যানকে ফটো তুলে দেওয়ার কথা বলেছি, সে আমার একটা ফটো তুলে দিচ্ছে না। প্লিজ আপনাদের ক্যামেরাম্যানগুলোকে বলুন আমার একটা পিক তুলে দেওয়ার জন্য। এটা বলার জন্য আমি এই মাইকটা হাতে নিয়েছি। আসলে আমার মাইকের কোনো প্রয়োজন ছিল না। আমার গলার আওয়াজ মাইকের তুলনায় আরো বেশি স্পষ্ট আর উচালো, তবুও মান সম্মান রক্ষার্থে এটা হাতে নিয়েছি, এই আর কি। ইসরাত আর ইহরাম চোরের মতো চেহারা বানিয়ে বসে রয়েছে। পাশেই দুজন মাটি খুঁড়তে খুঁড়তে ঢুকে যেতে ইচ্ছে করছে। এ কার সাথে এসেছে তারা বিয়ে বাড়িতে?
ব্রাইড গ্রুপ কথা বলছে চুপি চুপি। তাদের দুজনের কথার মধ্যে নুসরাত ব্রাইড আর গ্রুপের গ্রুমকে ডেকে দূরে সরিয়ে মাঝে বসে পড়ল। তুলুন তুলুন, ফটো তুলুন। ক্যামেরাম্যান ফটো তোলার আগেই চিজ বলেই নুসরাত মিডিল ফিঙ্গার বের করে দাঁত কেলিয়ে হাসল। তারপর মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে আবিরকে ধাক্কা মেরে তার বইয়ের ওপর এক প্রকার ফেলে দিয়ে নির্বিকার চিত্তে বলে উঠল, তাড়াতাড়ি তুলুন ফটো ভাইয়া। আবিরের বউ তার বাহু ধরে তুলতেই নুসরাত সেদিকে তাকিয়ে বমি করার মতো করলো, আর ক্যামেরাম্যান সেই ফটো তুলে ফেললো। ভাই আর একটা পিক তুলে দিন। এই যে আমার হাতে যে ব্রেসলেট আছে সেটারও ফটোতে যেন স্পষ্ট হয়। কোনে জানতে চাওয়ার চোখে জিজ্ঞেস করলো, ফটোতে স্পষ্ট আসা লাগবে কেন ব্রেসলেট? নুসরাত ঠোঁটের মাঝে মেকি হাসে, দু ঠোঁট টিপে চোখ ঝাপটা দিয়ে বলে, আসলে এটা আমাদের সৈয়দ চয়েস দিয়েছে প্রমোশন করার জন্য, তাই স্পষ্ট ছবি আসা চাই। তোমার বিয়েতে অ্যালবাম দেখার সময় মানুষ যখন আমার ছবি দেখবে তখন তো ব্রেসলেটটাও দেখবে, আর এটা দেখে তারা পছন্দ করলে সেটা বাই করার জন্য সৈয়দ চয়েসে যাবে। আবিরের মনে সংশয় জন্ম নেয়। সৈয়দ চয়েস ওকে কেন প্রমোশন করার জন্য ব্রেসলেট দিবে? তাই কিছুটা অবাক হয়ে গলায় জানতে চাই, সৈয়দ চয়েস তোমাকে এটা দিতে যাবে কেন প্রমোশনের জন্য? নুসরাত তার কথার প্রত্যুত্তর করে না, আলগোছে এড়িয়ে যায় সে কথা। আবির আবারও দৃঢ় কণ্ঠে জানতে চায়, কেন দিয়েছে তোমাকে ওরা এটা? দেখি ব্রেসলেটটা দেখি। আবির দেখার জন্য নুসরাতের দিকে এগিয়ে আসতে নুসরাত হাত সরিয়ে ফেলে, ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলে, আরে ভাইয়া মুখ দেখছেন কেন, তাড়াতাড়ি ছবি তুলুন। নুসরাত ঝাঁজ মেটানো কথায় আঘাতের নয় কেন ব্রেসলেট দেখার জন্য এগিয়ে আসে আবির, আর ব্রেসলেট দেখার সাহস করে না। চোখ তুলে নুসরাতের মুখের দিকে তাকাতেই চোখ তার যেভাবে আটকে যায়, চোখে মুখে আটকে গেছে বলে ভুল করে ফেলেছে এমন কিছু। নাকের স্টোনে নজিরিং এর দিকে তাকিয়ে চোখ আটকে যায় তার। সাদা রঙের পাথরটা জল করছে নাকের মধ্যখানে, কপালে ঘাম জমা গেছে কিছুটা, গালে ব্রাশ দেওয়ার জন্য গাল দুটো টকটকে গোলাপি হয়ে আছে, ঠোঁটে নোট কালার লিপস্টিক, আর কপাল আজ সচরাচরের মতো নেই, কিছুটা পরিবর্তন এসেছে। কালো রঙের ফর্মাল শার্ট আর সাদা অফ হোয়াইট কালার ফর্মাল প্যান্ট, গলায় প্যান্ডেল ঝুলছে, হাতে কাপড়ের সাথে মিলিয়ে ছোট হ্যান্ডব্যাগ, পায়ে চুইস বাটনের রেড কালারের হিল। এই সাজে নুসরাতকে যথেষ্টই গোছালো দেখাচ্ছে, কিন্তু এত দামি জুতা কোথায় পেল? আবির মনে মনে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর নিজেই নিজের উত্তর হয়তো ফুটপাতের দোকান থেকে নিয়েছে। আর তার সাথে দেখা করতে যখন আসতো তখন কি পরিধান করে আসতো? ওভারসাইজ টি শার্ট আর ব্যাগি প্যান্ট, চুলগুলো করে রাখতো পাখির বাসার মতো, আর আজ চুল আছে ঠিকঠাক সেজে বিয়ে বাড়িতে এসেছে চমক দিতে। আগে এরকম করে থাকলে সে কি আর এই মেয়েটাকে ছেড়ে দিত? অবশ্যই না। আবির দীর্ঘশ্বাস ফেলে, তখন অনুভব হয় বউ তার হাতে থাবা মেরে চেপে ধরে রেখেছে। মেয়েলি হাতের লম্বা নখের দংশনে ধীরে ধীরে নিজেকে আতর্কিত চিন্তা থেকে বেরিয়ে আসে সে। হতবিম্বল মুখ করে নুসরাতের দিকে তাকাতে নুসরাত ঠোঁট ফোলানো মেকি দীর্ঘশ্বাস ফেলে। তুমি তো জানো আবির, আমি কোনো ঋণ রাখতে পছন্দ করি না। তোমার একটা ঋণ আমার কাছে থেকে গেল, তাই আজ তা শোধ করতে দিতে আসলাম। নুসরাতের সুচালো গলায় আওয়াজে আবির নিজের চোখে নিচে নামিয়ে নেয়, ঢোক গিলে সূক্ষ্ম গলা ভিজিয়ে জানতে চায়। হয় না। তার হাতের মধ্যে গোলাকার কিছুটা অস্তিত্ব পেতেই হাতের মুঠ খুলে দেখতে পায় নুসরাত তার পক্ষ থেকে দেওয়া আংটিটার দিকে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেলে সে। নুসরাত শব্দহীন হাসলো। আবিরের বইয়ের হাতে ছোট্ট একটা বক্স তুলে দিতে দিতে বলল, দোয়া করি ভালো থাকো, আশা করব তোমার জীবন সুন্দর ও সুখী হবে। তারপর আবিরের শোনার মতো করেই গলায় নামিয়ে নিয়ে বলল, জানি ভালো থাকবে না, তবুও দোয়া করে দিলাম। যেই মাথা মোটার ভাগ্যে পড়েছ, আহা আমি আর বলতে চাই না। নুসরাত কথা শেষ করে উঠে দাঁড়ালো, সামনে গিয়ে যেতে নিবে আবির পেছন থেকে জিজ্ঞেস করে, চলে যাচ্ছ? নুসরাত মাথা ঘুরায় পিছনে, অনর্থ হেসে তাচ্ছিল্য কণ্ঠে বলে, এত তাড়াতাড়ি তাড়িয়ে দিচ্ছ কেন আবির? এসেছি যখন খেয়েই যাই, তাই না? আমি আবার বস্তি থেকে আসার সময় ভাবলাম তোমার না আমার দেওয়া গিফট পছন্দ হয় কি না। আর কোনো কথা বলে না নুসরাত। আবিরও বলার সুযোগ না দিয়ে লুটস বাটনে রেড কালার হিল থেকে গটগট পায়ে শব্দ তুলে চোখে নিমুষে কোথায় হারিয়ে গেল। সেদিকে হঠাৎ করে এসেছিল, ঠিক সেদিকে উধাও সে।
সন্ধ্যা থেকে সৈয়দ বাড়ির ভেতর থেকে একের পর এক নারীর কান্না ভেসে আসছে। সৈয়দ সাহেব বিজনেসের কাজে দিল্লি গিয়েছিলেন, তাই তার দেখা সৈয়দ বাড়িতে নেই। সাহেব বাড়ির ফটকে মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়ায় সেটি তিনি ভাবতেও পারেননি। বাড়িতে শাহেদ না থাকার কারণে কোনো দিশাবিশয় খুঁজে পাচ্ছে না। নাসির মঞ্জিলের ভেতর থেকে মহিলাদের চিৎকার চেঁচামেচি শব্দ শুনে বাড়ির ভেতর থেকে বের হয়ে আসতে আসতে দেখা হলো সোহেবের সাথে। ভাইয়ের চিন্তিত মুখে দেখে নাসির সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? মুখ এমন হয়ে আছে কেন? আর বাড়ির ভেতর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজই আসছে বা কেন? সোহেব সাহেব ভাইয়ের দিকে তাকিয়ে ফিকে হয়ে যাওয়া দৃষ্টিতে তাকান। কাঁদো কাঁদো মুখে নিভু কণ্ঠে বললেন, আমার অবস্থা খুব খারাপ ভাই, আমি অ্যাম্বুলেন্সে কল দিয়ে আসছি বলেছে, কিন্তু এখনো আসেনি। নাসির সাহেব মাথায় হাত দিলেন। ভাইয়ের দিকে রাগী দৃষ্টি ছুড়ে দিয়ে পা দিতে যাবেন, কোন কানে বাজে উঠল গম্ভীর গলায় সেই বাজখাই আওয়াজ, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আর এক পাও এগোলো না সামনে। সেখানে নাসির সাহেবের পা স্থির হলো, দ্বিতীয় পা বেরানোর আর সাহস হলো না। ইসরাত আর নুসরাত বের হয়েছিল বাড়ি থেকে বাহিরের কান্নার শব্দ শুনে। দুজন বাড়ির বাইরে আসতেই দেখলো নাসির সাহেব এক প্রকার হন্তদন্ত হয়ে সৈয়দ বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছেন, কিন্তু ভেতরের পা রাখলেন না। বাড়ানো পা পেছনে ফিরিয়ে নিয়ে আসলেন। কৃতকাল গেটের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন। দূরে দাঁড়িয়ে বাবার কর্মকাণ্ড সূক্ষ্ম চোখে দুই বোন লক্ষ্য করলো। ইসরাত নিষ্পলক চোখে চেয়ে রইল কিছুক্ষণ। বুঝতে চাইল নাসির সাহেব কেন এভাবে থমকে গেলেন, কেন বাড়ানো পা পিছিয়ে নিলেন, আর কেনই বা মুখটা অস্বাভাবিক থমথমে আকার ধারণ করলো। নিজের মাথায় চাপ দিল। মস্তিষ্ক থেকে কেন বিশিষ্ট এক প্রশ্ন উত্তর আর খুঁজে পেল না কেউ। মুখের ভেতর নখ খুটকে হাঁসফাঁস করতে লাগলো। অতর্কিত চিন্তাগুলো জোড়া হতে লাগলো একসাথে। অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দ ভেসে আসলো নিজে থেকেই, দুহাত দূরে থেকে। ইসরাত নিজের আতঙ্কিত চিন্তা থেকে বেরিয়ে এলো, গর্জে ওঠা অ্যাম্বুলেন্সের দিকে নজর দিল। গর্জে ওঠা কণ্ঠে আবারও বলল, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার মাকে ডেকে নিয়ে আসো, যাও। নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকাতে সে চোখ ছোট ছোট করে তাকায় নাসির সাহেবের দিকে। ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? নাসির সাহেব দাঁতে দাঁত চেপে কর্মর করে বিড়বিড় করে বললেন, একে কিছুই বলার নাই, বৃথা। মেহেরুন্নেসা সৈয়দ বাড়ির ভেতর থেকে ইরহাম আর সোয়েব সাহেব নিয়ে আসলেন। পেছনে পেছনে কান্না করতে করতে বেরিয়ে আসলেন মহিলারা। নুসরাত আর ইসরাত দুইজনের দিকে তাকিয়ে বৃতৃষ্ণা নিয়ে শ্বাস ফেলল। নাক ফুলিয়ে দুই বোনই চোখ দুটো উল্টে নিল। নুসরাত বোনকে চোখের দিকে ইশারা করে মা চাচিদের সাথে যাওয়ার জন্য। তখন কান্না করতে করতে আসলে আহানের নানি সুফিয়া খান হাউমাউ করে কান্না জুড়ে দেন রাস্তায় দাঁড়িয়ে। নাসির সাহেব সবাইকে ইশারা করে গাড়িতে উঠতে বলেন। সুফি খাতুন অ্যাম্বুলেন্সে কান্না করতে করতে উঠতে যাবে, নুসরাত ওনার হাত চেপে ধরলো। মিচকে হাসি দিয়ে জিজ্ঞেস করলো, দাদি কোথায় যাচ্ছ? সুফি খাতুন কান্নার শ্বাস ফেলে নুসরাতের কথা উত্তর না দিয়ে চলে যেতে নিলে চাপটে ধরে উনাকে ভুরু তুলে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ দাদি? বলে না যে। সুফি খাতুন নাক কুচকে বিরক্তি সামলান। এই মেয়েটাকে দেখলেই তার রাগ লাগে, বেয়াদব একটা। এ নাকি স্পষ্ট কথা বলে। স্পষ্ট কথা বলার নামে যে বেয়াদবি করে তাকে কে বলবে? বেটা ছেলেদের মতো ঘুরে বেড়ায়, আবারও স্পষ্টবাদী। সুফি খাতুন নিজের বিরক্তি চেপে নিবে। অ্যাম্বুলেন্স সায়েরে বাজিয়ে তুলে ভূ শব্দ করে পাশ কাটিয়ে বেরিয়ে যায় তার। সুফি খাতুন বিরক্ত হয়ে অ্যাম্বুলেন্স চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখ কুচকে, কোথায় যাচ্ছি না। নুসরাত হে হে করে হাসলো, মৃদু কণ্ঠে বলে ওঠে, আগে বলে দিত দাদি, সামান্য একটা কথা বলার জন্য এত অপেক্ষা করালে? নুসরাত বোকা হেসে সুফি খাতুনকে পাশ কাটিয়ে চলে যায়। রাস্তায় পায়চারি করতে করতে হঠাৎ তার মনে হলো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। সে শিওর কে এদিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথা নিচু করে মিচকে হাসি দিয়ে নিজাম শিকদারের কিছু বোঝে ওঠার আগে ঠোঁট চেপে বিশ্রী হাসি দিয়ে চোখ বড় বড় করে নিজাম শিকদারের দিকে নিক্ষেপ করে, উনি কেমন আছো বুড়ো হ্যান্ডসাম? নিজাম শিকদার মুখ পানসে হয়ে গেল। তাকে কেউ বুড়ো বলুক সেটা তার পছন্দ না। তিনি এখনো ইয়াং ম্যান। বাজারে পাত্রী খোঁজার জন্য বের হলে পাত্রীর লাইন লেগে যাবে তার জন্য। আর এই মেয়ে তাকে বুড়ো বলে, সবসময় অপমান করে। নুসরাতকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে নিজাম শিকদার কথার উত্তর দিলেন না। অনীহার ইচ্ছায় হ্যাঁ
বা ভালো ভালো, তুমি যাওনি? তোমার দাদির অবস্থা দেখছো? নুসরাত নাক ওপরে তুলে নিল, হালকা হাসে, নিজের এক থেব্র থেব্র চুল ভুরু কুচকে নেয়, চোখ উল্টে উত্তর দেয়, দাদির সাথে যদি যেতাম তাহলে তোমার সাথে কি করে কথা বলতাম? মাথার স্ক্রু ঢিলে হয়ে গিয়েছে তোমার, ডাক্তার দেখাও গিয়ে, বুড়ো হয়ে যাচ্ছ। এর প্রমাণ কি বারবার তোমায় খুঁজে দিতে হবে বুড়ো? নিজাম শিকদার মুখ কালো করে ফেললেন। সে মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হলো ইরহাম, হাতের আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে একবার নিজাম শিকদারের দিকে একবার নুসরাতের দিকে তাকালো। নিজাম শিকদার ইরহামকে দেখে যতটুকু মুখে বিকৃতি ঘটালো, একদম ফাটিয়ে পড়ল, এমন লোক দিল যেন জঘন্য একটা মানুষের মুখ দেখে ফেলেছে। দোতলা থেকে থুক করে থুতু ফেলে দিল মাটিতে, বিড়বিড় করে ইরহামকে দুটো গালি দিয়ে চলে গেল বারান্দা থেকে। নুসরাত ইরহামের কানে মৃদু শব্দে সামান্য কথা আসলো, মেয়ে বা ছেলে, সৈয়দ বাড়ির নাম ডুবিয়ে ছাড়বে, বদমাস, হতচ্ছাড়া ছেলে মেয়ে। নুসরাতের মুখের আদলের রং এক নিমিষে পরিবর্তন হয়ে গেল, শান্ত থাকা মেজাজ চড়ে গেছে, হাতে থাকে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়েছে। মাথায় আসলে 1,50,000 টাকা তার মোবাইল, মাথায় আসলো 1,50,000 টাকার তার মোবাইল, মোবাইলের কাভার দুমড়ে মুছে ফেলেছে। চাইল মনে হলো 1300 টাকার কাভার। নিজের হাতে চশমা ঢিল মারতে গিয়েও থেমে গেল। এটা ছাড়া তো তার চলবে না, কারণ এটা তার মতোই একটু একটু কানা ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় জিনিস। তাহলে কি ঢিল মেরে ফেলে নিজের রাগ সামলাবে? চোখ পাশ ফিরিয়ে চোখে আসলো ইরহাম, একজোকে ইরহামের দিকে ইশারা করে নজরে চেয়ে ঠোঁটে ফুটিয়ে উঠলো হাসি নুসরাতের। ইরহাম নুসরাতের হাসির কারণ ধরতে পারল না। ইরহাম কিছু বোঝার আগে নুসরাত দাঁতে দাঁত খিচে পুরুষালী গলে ঠাস ঠাস দুটো থাপ্পড় বসিয়ে দিল। দূরে দাঁড়ানো সুফি খাতুন হাই হাই করে উঠলেন, নুসরাতকে ভৎসনা দিয়ে বললেন, কি মেয়ে রে বাবা, বড় ভাইকে থাপ্পড় মারে। নুসরাত সুফি খাতুনের জোর গলার ভৎসনার গায়ে মাখল না, দুহাত আকরাম করে ঝরে মেরে ইহরামকে ফিসফিস করে বলে ওঠে, এখন কিছুটা রাগ কমেছে, রাগ করিসনি তো? ইরহাম গালে হাত দিয়ে নিশ্চল চোখে চায়ে রইল সামনের দিকে। নুসরাত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকানো দেখে দুই পাশে মাথা নাড়িয়ে বলে উঠল, না কিছু মনে করিনি। ইরহামের হাত থেকে গাড়ি চাবি নিয়ে হেলে দুলে গাড়ি তুটে বসলো নুসরাত। আহানাকে ডাক দিতেই সে এক ব্যাক সিটে বসলো। ইরহাম নিজের গলে হাত রেখে এক হাত চেপে ধরে হা করে গাড়িতে গিয়ে বসলো। এখনো বেচারা শখ থেকে বেরোতে পারেনি, নিজের সূক্ষ্ম গলবিল ঢোক গিলে ভিজিয়ে নিল। ভিজে যাওয়া কণ্ঠে বলল, তোর হাতটা দেখি, এত শক্ত কেন তোর এই হাত? হাত নয় তো, যেন লোহা। দেখ আমার গালে এখনো চিনচিন ব্যথা হচ্ছে। তুই আমাকে চড়থাপ্পড় মারার আগে একটাবার বলে দিস না কেন? তাহলে তো আমি রেডি হয়ে বসে থাকি তোর হাতের মার খাওয়ার জন্য। এইরকম আতর্কিত হামলা করবি না। আমার মতো নিরীহ প্রাণী, নিষ্পাপ বাচ্চা একটা ছেলে, ভবিষ্যৎ প্রজন্মের আলো, একক প্রকার হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মরে গেলে কি হবে? আহান পিছন থেকে বলে ওঠে, কিছু হবে না, দেশের জনসংখ্যা থেকে একজন কমে যাবে, আর আমাদের ঘর থেকেও। ইরহাম ক্ষীণ হাসি আহানের দিকে তাকিয়ে আহান মুখ চিপার টানার মতো করে। নুসরাতের দিকে তাকাতে নুসরাত মাথা দোলায় ওপর নিচ। ইরহামকে ভরসা দিয়ে বলে ওঠে, আচ্ছা একরকম আর না। আহান হিহি করে হাসে। গাড়ির পেছনে বসা অবস্থায় ইরহাম কপালে হালকা একটা ভাঁজ শীতল করে পেছনে ফিরে জিজ্ঞেস করে, কি হয়েছে, দাঁত কালানো হচ্ছে কেন? আহান নিজের হাসি দমন করে চেয়ে মুখে কবজি চেপে ধরে, কোনো রকম হাসি থামিয়ে বলে ওঠে, আপু বলছে না আর মারবে না, তুমি শিওর থাকো? রাগ উঠলে এরকম আরো 2-4টা তোমার ওপরেই পড়বে। আপুকে আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। নুসরাত আহানের জিহ্বা বের করে ভেঙ্গায়, চোখ ছোট ছোট করে ওঠে, চুপ কর বেটা, কানের নিচে এমন একটা থাপ্পড় লাগাই দিব দাঁত নড়ে যাবে। দুধের দাঁত এখনো পড়ে নাই, আর আসছে আপুর ভাগ এখন থেকে শেয়ার করতে। আহান নুসরাতের কথা শুনে হি করে হেসে ওঠে। ইরহাম ও গাল হাতে রেখে হাসে, মটমট করে একটা শব্দ, দাঁতের মারি। দাঁত থেকে কাদো কাদো মুখে বানিয়ে হু হু করে হাসে সে। হ্যালো হেলাল, তোমার মায়ের অবস্থা তো খারাপ, হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি। শেষবারের মতো তোমারে দেখার আর্জিও জানাইছে উনি। হেলাল সাহেব ফোনের দিকে হা করে তাকিয়ে রইলেন। ফোন লাউডস্পিকারে থাকায় স্পষ্ট কথা কানে আসছে লিপি বেগমের। লিপি বেগম আর্তনাদ করে উঠলেন, মাথায় হাত দিয়ে সামনে এগিয়ে ফিসফিসিয়ে যাওয়ার কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার কি হয়েছে? নিজাম শিকদার গলায় এবার নরম করে আসে, ঢোক গেলে নিয়ে ব্যথিত কণ্ঠে বলে, যা শুনছি বড় মা বৌমা তাই।
আরশ নিজের রুম থেকে বের হয় মা বাবাকে স্তব্ধ হয়ে থাকতে দেখে। পানির জগ নিয়ে এগিয়ে দেয়, বাবার দিকে চেয়ে এক বুড়ো উকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এরকম আপনারা দুজন বসে আছেন কেন? লিপি বেগম নিজের অসার চোখ তুলে তাকান ওপরে। পুরো দোস্ত নিজেকে সামলানোর চেষ্টা করে, এলোমেলো কণ্ঠে বলে ওঠেন, আমার শরীর খারাপ, হাসপাতালে নাকি ভর্তি। বাপ, আমরা কিছু একটা কর, দেশে যাব আমি। আবার শেষ সময়ে আমি ছিলাম না, এবার কি থাকবো না নাকি এবারও পারবো না? না না, আম্মা কখনো আমারে মাফ করবেন না। তুই বাপ আমার টিকিট বুক কর, কেউ গেলে যাক না যাক, দেশে আমি একাই যাব। আরশ কপালে ভাঁজ ফেলে, তাকায় হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব নিজের এলোমেলো নিশ্চিহ্ন হয়ে যা চাউনি তুলে ওপরে কিচ্ছিত চুপ থাকে। ঘন ঘন শ্বাস ফেলে নিজে করা প্রতিজ্ঞার ঊর্ধ্বে গিয়ে ধীর স্বরে আওড়ান, 4টা টিকিট কাটো। আরশ, যত তাড়াতাড়ি সম্ভব চলো, আমরা দেশে যাচ্ছি। আরশ অবাক চোখে চেয়ে থাকে বাবার দিকে। রক্তশূন্য হয়ে যাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে নম্র গলায় জানতে চায়, কিন্তু 4টা টিকিট কেন? হেলাল সাহেব নিজের দৃষ্টি মার্বেল টাইলসে স্থির করেন, অধর প্রসারিত করে বৃথা আসার চেষ্টা করে বলে ওঠেন, তুমি আর জায়নও যাচ্ছ আমার সাথে।